পুষ্প মাথা নিচু করে হাসে। প্রেম অবস্থায় তো ফিজিক্সের ক্লাস নেওয়া শেষ, আরও দুষ্ট হওয়া বাকি। পুষ্পর লজ্জা লাগে, লজ্জায় নাকের ডগা শিরশির করে। পুষ্পর লজ্জায় অবনত মুখ দেখে শিমুল হাসে। দুজন হাঁটতে হাঁটতে হিজল গাছের নিচে আসে। শিমুল বলে, এই গাছটা আমাদের প্রেমের সাক্ষী। বেচারা কত কি দেখে ফেলেছে। পুষ্প ঠোঁট টিপে হাসে। পাও কথা। শিমুল গাছে হেলান দিয়ে দাঁড়ায়, পুষ্প কিছুটা দূরে দাঁড়ায়। একে অপরের চোখে তাকিয়ে আপনা আপনি হাসে, তৃপ্তির হাসি। পুষ্প শিমুলের চোখে চোখ রাখে, দুজনের চোখে অজস্র কথা হয়। পুষ্প চোখের ভাষা তখন গাঢ়। শিমুলের বুকে অজানা শিহরণ নেচে ওঠে, সে মুচকি হাসে, মাথা নেড়ে বলল, কি? পুষ্প কিছু বলে না, তাকিয়ে থাকে। শিমুল পুষ্পর হাত ধরে কাছে আনে। বালিকা, আমাকে বিষ ব্যথা শেখাতে এসো না, আমি নিজেই বিষের রাজা। পুষ্প লাজুক হেসে মুখ ঘুরিয়ে নেয়। শিমুল বলল, আমাদের বিয়ে হয়ে গেছে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমারও। শিমুল পুষ্পর দুগালে হাত রেখে বলল, তোমাকে সারা জীবনের জন্য পেয়ে গেছি, তুমি আমার। পুষ্পের চোখে পানি আসে, সুখে গলা বন্ধ হয়ে আসে। তুমিও আমার বর। আমার বউ। ভালোবাসি। শিমুল পুষ্পর গালে নিজের গাল ঘষে। পুষ্প চোখ বন্ধ করে নেয়। শিমুল পুষ্পকে দেখে, এই মেয়েটাকে সে খুব ভালোবাসে, আর এখন থেকে যখন খুশি ভালোবাসা যাবে। পুষ্পর হাতের ব্যান্ডেজে চুমু খায়। দুজনের শ্বাস হয় ঘন, বুক কাঁপে ধুপধাপ। দুজন দুজনকে খুব করে উপলব্ধি করে। শিমুল আদরে আদরে পুষ্পকে ভরিয়ে নেয়, সারা মুখে এঁকে দেয় ভেজা চুম্বন। পুষ্প শিমুলের বুকে তার পিঠ লাগিয়ে দাঁড়ায়, জড়ানো গলায় ফিসফিস করে বলল, এত আদর করতে হয় না জান। শিমুল পুষ্পকে দুহাতে নিজের সাথে মিশিয়ে নেয়, কানের কাছে মুখ এনে পুষ্পের মতনই ফিসফিস করে বলল, তুমি আমার জন্য যত আঘাত সহ্য করেছো, এত আদর দিলেও সেগুলো মুছে যাবে না। পুষ্প মাথা নেড়ে বলল, মিথ্যে কথা সব আঘাত মুছে গেছে। মুছে গেছে? পুষ্প শিমুলের দিকে ফিরে তার গলা আঁকড়ে ধরে। তারপর শিমুলের নাকের সাথে নিজের নাকের ডগা আলতা করে ধাক্কা দিয়ে বলল, যখন কবুল বললাম তখন সব ব্যথা গায়েব হয়ে গেছে। তাই? হ্যাঁ। শিমুল পুষ্পর দিকে নেশা নেশা চোখে তাকিয়ে থাকে। তারপর খুব জোরে জড়িয়ে ধরে বলল, ইস, কবে বাড়িতে নিয়ে যাব, আর তো ভালো লাগছে না। পলাশ কলেজের দ্বাদশ শ্রেণীর ইংরেজি ক্লাস নিচ্ছে। ঠান্ডা মেজাজ পলাশের ব্যক্তিত্ব কলেজের সবার নজর কাড়ে। পলাশ যখন ক্লাসে পড়ায় তখন সে বইয়ের দিকেই তাকিয়ে বুঝতে পারে মেয়েরা তাকে দেখছে। যেই সেই দেখা না, মন হারিয়ে দেখা যাকে বলে। ছাত্রীদের এই চাহনি তাকে বারবার মনে করিয়ে দেয় এক কাজল চোখের অধিকারিণীর এই চাওয়াতেই হারিয়েছিল। প্রেমে মজে গিয়েছিল নিজের সবটা নিয়ে। মেয়েটাও কি কম ভালোবাসতো? নিধি তাকে এত এত ভালোবাসতো যে পলাশ এখনো চোখ বন্ধ করে নিধির ভালোবাসার তীব্রতা টের পায়। এই তীব্রতা টের পেয়েই তো এতগুলো বছর কাটিয়েছে, সামনেও কাটাবে। কিন্তু আফসোস, এই তীব্রভাবে ভালোবাসার মানুষটিকেই ধরে রাখতে পারেনি। হারিয়ে ফেলেছে এই জীবনে, আর পাওয়া হবে না। পরিবার থেকে বিয়ের জন্য বলা হয়, পলাশের বিয়ে করার ইচ্ছা নেই। যখন ভাবে বিয়ের পর বউকে কাছে টানতে হবে, বউ গুটিসুটি মেরে বুকে মুখ লুকাবে, তখনই পলাশের বুকটা কেঁপে ওঠে। নিজেকে অপরাধী মনে হয়। কথার বেরখেলাপ করার ভার মাথায় পড়ে। সে যে নিধিকে কথা দিয়েছিল পলাশের বুকে লেপ্টে থাকা নারীটা নিধিই হবে, কিন্তু পলাশ পারলই না। বুকে তো নিধি এলো না, এলো এক বুক হাহাকার। পলাশ প্রতিনিয়ত গুমড়ে মরে, ব্যথায় কাতরায় যখন ভাবে নিধি অন্য বুকে অন্য কাউকে ভালোবাসে। এসব ভাবলেই বুকটা পুড়ে যায়। এত বড় ছেলেরও ঠোঁট কেঁপে চোখে জ্বালা পোড়া করে, জল পড়ে। দুনিয়ার সব বিতৃষ্ণা লাগে। তার আব্বাকে অসহ্য লাগে। তিনি একটু সদয় হলে পলাশের জীবনের ধারা অন্যরকম ছন্দতালে যেত। অথচ তিনি শান্ত পলাশের বাবার প্রতি সম্মানকে ব্যবহার করেছে। পলাশ তার আব্বাকে বোঝাতেই পারল না নিধি তার সব। কি আফসোস! ছোট্ট নিধিটা এত বুঝতো, পলাশের চোখের দিকে তাকিয়ে পলাশের মন পড়ে নিতে পারত। পলাশ বইয়ের দিকে তাকিয়ে বইয়েই মনোযোগ দেওয়ার চেষ্টা করে। তখনই প্রিন্সিপাল রুমে আসে। পলাশ প্রিন্সিপালের উপস্থিতিতে ওনার দিকে তাকায়, তারপর কয়েক সেকেন্ডে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। নিধি, তার নিধি, তার কাজল চোখের নিধি। পলাশের বুকে ব্যথা হয়। এটা কিসের ব্যথা? শিমুল গত 5 দিন রুম থেকে বের হয়নি। শরীর এত দুর্বল লেগেছে যে শোয়া থেকে উঠতে ভীষণ খারাপ লেগেছে। আজকে ভালো লাগছে,
সকালে সবার সাথে নাস্তা করেছে। এই 5 দিন পুষ্পর সাথে ফোনে কথা হয়েছে। বেশি কথা বলতে পারেনি, আঘাতটা মাথায়, তাই মাথা সে কি ব্যথা। বালিশ থেকে মাথাটা তুলতে ব্যথায় টনটন করে, মনে হয় ঘাট থেকে মাথা ছিঁড়ে পড়ে যাচ্ছে। শিমুল সব ব্যথা হাসি মুখে সয়ে নিচ্ছে। পুষ্পকে নিজের করে নিতে পেরেছে এই সুখের কথার কাছে এইসব ব্যথা তো কিছুই না। সারা দিন শুয়ে বসে থেকে সন্ধ্যায় পুষ্পকে ফোন দেয়। পুষ্প তখন পড়তে বসেছে। শিমুলকে বিয়ে করার পর থেকে রোকসানা, মুন্নি আর মিজান শেখ পুষ্পর সাথে ঠিকঠাক কথা বলে না। পুষ্প ভালো মেয়ে হতে, মায়ের মন খুশি করতে ওনার কাজে আগে আগে করে দেয়। বাবার কি লাগবে এগিয়ে দেয়। মুন্নির সাথে সেদে সেদে কথা বলতে চায়, কিন্তু কেউই পুষ্পের সাথে ভালো করে কথা বলে না। পুষ্প চুপচাপ পড়ছে। এমন সময় রোকসানার ফোনটা টিং টাং করে বেজে ওঠে। পুষ্প উঠে ধরতে যাওয়ার আগে রোকসানা রিসিভ করে। হ্যালো, কে? শিমুল রোকসানার কণ্ঠ শুনে মনে মনে ভাবে শাশুড়ি খুব চালিয়েছেন, এবার আমি চালাই। আম্মা, আমি আপনার নতুন জামাই শিমুল হালদার। রোকসানার মুখটা অন্ধকার হয়ে যায়। শিমুলের নাম শুনেই আর চোখে পুষ্পকে দেখে। রোকসানার চুপ থাকা দেখে শিমুল বলল, আম্মা, আমার বউ কই? রোকসানা পুষ্পর বিছানায় মোবাইল ছুঁড়ে মেরে চলে যায়। রোকসানার মুখের আদল দেখেই বোঝা যায় এটা শিমুল। পুষ্প মুচকি এসে মোবাইলটা ধরে। হ্যালো। পুষ্পর গলা শুনে শিমুল শটান শুয়ে পড়ে। মোলায়েম গলায় বলল, আমার বউ কি করে? শিমুলের মুখে বউ ডাক শুনলে পুষ্পর খুব ভালো লাগে, শান্তিতে বুকটা ভরে যায়। কিছু না। বউকে শাড়ি পরা দেখতে ইচ্ছে করে। বউকে ইচ্ছে পূরণ করবে? পুষ্প আনন্দে ঝুমঝুম করে বলল, করবে। তাহলে আজকে শাড়ি পরবে, 11টায় আসবো। পুষ্প মন খারাপ করে বলল, কিন্তু আমার তো শাড়ি নেই, আমার আছে। আমি আমার কাছে চাইতে পারবো না, লজ্জা করে। তোমার নেই? না। আচ্ছা। পুষ্প মন খারাপ হয়। শিমুল এই প্রথম তাকে শাড়ি পরতে বলেছে, কিন্তু পুষ্প ব্যর্থ। মোবাইলটা কানের কাছে রেখো, আবার ফোন দেবো। আচ্ছা। শিমুল মানিব্যাগটা পকেটে নিয়ে বেরিয়ে পড়ে। বাইক দিয়ে হোমান মার্কেটে আসতে বেশি সময় লাগে না। নিজের পছন্দ মতন লাল শাড়ি চুড়ি কিনে নেয়। পুষ্পদের বাড়ির সামনে এসে পুষ্পকে ফোন দিয়ে বেরিয়ে আসতে বলে। পুষ্প এসে শিমুলকে দেখে। ম্যাডাম, কাছে আসেন। শিমুলের হাতের ব্যাগ দেখেই পুষ্প বুঝে যায়। আপনি এত রাতে মার্কেটে গিয়েছিলেন? হ্যাঁ, আজকে বউ দেখবো তাই। পুষ্প লজ্জা পায়, মাথা নিচু করে ব্যাগটা নিয়ে ঘরে চলে যায়। রাতে সবাই ঘুমানোর পরে পুষ্প শাড়ি চুড়ি পরে রেডি হয়। ঘড়িতে টাইম দেখে 11:30 বাজে। পুষ্প আস্তে করে দরজা খুলে উকি দিয়ে দেখে শিমুল দাঁড়িয়ে আছে। পুষ্প দরজাটা আটকে বেরিয়ে আসে, অবাক হয়ে বলে, কখন এসছেন, ডাকলেন না? শিমুল পুষ্পর দিকে তাকিয়ে আছে। ঠোঁট কিঞ্চিত ফাঁকা হয়ে গেছে। পরক্ষণে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, হাত দিয়ে চুল আঁচড়ে বলল, ডাকলে তো ঠিকঠাক সাজতে না, তাড়াতাড়ি করে চলে আসতে। পুষ্পর কেন জানি শিমুলের দিকে তাকাতে লজ্জা লাগছে। একটু তাকিয়ে বলল, ঘরে আসবেন? শিমুল পুষ্পর দিকে হাত বাড়িয়ে বলল, না, আমাদের হিজোয় আছি ভালো। পুষ্প মুচকি এসে শিমুলের হাত ধরে দুজনে চুপচাপ হাঁটে। চঞ্চল শিমুলের এই নিশ্চুপতা দেখে পুষ্প কয়েকবার ঘাড় ঘুরিয়ে তাকায়, কিন্তু শিমুল চুপচাপ হাঁটছে। মাঝে মাঝে তাকে দেখছে। 6 দিনের চাঁদের আলো ছড়াচ্ছে। আকাশের চাঁদের সাথে হাজারো তারার আলো দিচ্ছে। চারিদিকে সব স্পষ্ট দেখা যায়। হিজল গাছের কাছে গিয়ে শিমুল দাঁড়ায়। নিজের হাতের মুঠোয় পুষ্প দুগাল ধরে চুপ করে দেখে। শিমুলের তপ্ত শ্বাসে পুষ্পর মনটা কেঁপে ওঠে, হাত পা অবশ হয়ে যায়। সে একবার চোখ তুলে শিমুলের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। এই সর্বনাশার চোখে তাকানো যাবে না। এই চোখে যে হাজারো কথা আকুতি মিনতি উপচে পড়ছে, এই নেশা জড়ানো চোখের চাহনি পুষ্প নিতে পারে না। শিমুলের ছোঁয়া পেয়ে শরীরে অজানা শিহরণে কেঁপে উঠেছে। শিমুল বলল, আমার বউকে অনেক সুন্দর লাগছে। লাল শাড়ি পরাতে লাল শিমুল ফুলের মতোই লাগছে, একদম টকটকে লাল ফুল। পুষ্প লজ্জা পায়, মাথাটা নিচু করতে চায়। শিমুল নিচু করতে দেয় না, তার দিক করেই বলল, কি হলো? পুষ্প মাথার দুদিকে নাড়িয়ে বলল, কিছু না। শিমুল পুষ্পর লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে থাকে। গাল ছেড়ে কোমরে হাত দিয়ে নিজের কাছে আনে। সত্যি সুন্দর লাগছে। পুষ্প বলল, শিমুলের তো তাই। শিমুল চুপচাপ দেখে। পুষ্পকে এমন রূপে আর আগে দেখা হয়নি। তার ফুলকে খুব আবেদনময়ী মনে হচ্ছে। শিমুল হঠাৎ খেয়াল করলো তার খুব পাগল পাগল লাগছে। সামনে রমণীর সাথে একটু বেশি অভদ্র হয়ে যেতে ইচ্ছা করছে।
আবার কিনা ফুলটা তার বউ। নিজের এত বেসামাল পাগলা ইচ্ছা যেন আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। অ্যান্টনালির শিশিরানি শিমুলের পাকলা রূপ প্রকাশ করতে ছুটেছে বন্য গতিতে। শিমুল বলল, খুব শীঘ্রই ঘরে তুলে নেব। আচ্ছা। এত বাধা বিপত্তির পরে আমি আমার এই লাল টুকটুকে ফুলটা পেয়েছি, নিজেকে খুব সুখী লাগে। পুষ্প কিছু বলল না, প্রত্যুত্তরে শিমুলের বুকে মাথা রেখে নিজেকে মিশিয়ে দেয়। শিমুলের বুকে মিশে তার ঘন ঘন শ্বাস দ্রুত বুকের ওঠানামা খেয়াল করে। মাথা তুলে বলল, কি হয়েছে? কই? পুষ্প শিমুলের বুকে হাত রেখে বলল, এই যে এমন হচ্ছে কেন? শিমুল কিছু বলল না, চুপচাপ পুষ্পকে পর্যবেক্ষণ করে। মাতাল বাতাসের ছোঁয়া কি পুষ্পর গায়ে লাগছে না? শিমুলের অসহায় লাগে। পুষ্প শিমুলের অসহায় মুখের দিকে তাকিয়ে শিমুলের বুকের ঝড় তুফানের তীব্রতা টের পায়। সাহস করে শিমুলের গালে চুমু খেয়ে নেয়। শিমুলের বন্য বাতাস যেন রাস্তা পেল। মাথাটা নিচু করে খোঁচা খোঁচা দাড়ি দিয়ে নরম গালে ঘষে দেয়। পুষ্প তার স্বরে গুঙ্গিয়ে উঠে শিমুলের গেঞ্জি আঁকড়ে ধরে। শিমুল ফিসফিস করে বলল, কি জান? না কি না? কিছু না। শিমুল আধো আধো খোলা চোখে পুষ্পকে দেখে হাত দিয়ে পুষ্প নরম ঠোঁটে একটু ছুঁয়ে মাথাটা নিচু করে কোমল ঠোঁটের ভাঁজে তার সিগারেটে পোড়া ঠোঁট নিয়ে হারায়। আজকে মাতাল হয়ে দুজন দুজনের মাঝে হারাতে চায়, একে অপরকে আঁকড়ে ধরে আরও গভীরে নিতে চায়। শিমুল পুষ্পর গলায় ঠোঁট ছুঁয়ে জোরে শ্বাস নেয়। তারপর হঠাৎ পুষ্পকে ছেড়ে গাছের মোটা শিকড়ে গিয়ে বসে পড়ে, মাথা নিচু করে থাকে। পুষ্প এমন কাছে হতভম্ব। সে এগিয়ে গিয়ে শিমুলের সামনে দাঁড়ায়, চুলে হাত বুলিয়ে বলল, আমার বরের কি হলো? শিমুল মাথা তুলে তাকায়। পুষ্প দেখে শিমুলের ঠোঁটে হালকা কাঁপছে, চোখের ভাষায় মাতাল তার ছোঁয়া লেপটানো। এই ছেলেটা এমন কেন? যখন তখন মায়ের বাক্স খুলে পুষ্পকে আটকে দেয়, ভুল করতে ফুসলে দেয়। পুষ্প চোখে চোখ রাখে, গালে এক হাত রেখে বলল, কি? শিমুলের গলা ধরে আসে, ফিসফিস করে বলল, আজকে একটু বেশি আজব হলে কি তুমি রাগ করবে? পুষ্পর বুকটা তো কখন থেকেই কাঁপছিল। এখন শিমুলের কথা শুনে তলপেটে হাজারো প্রজাপতি উড়ে যায়। তারও যে ইচ্ছা করে শিমুলের খুব কাছে গিয়ে ভালোবাসতে। শিমুলের নেশামাখা চোখের দিকে তাকিয়ে পুষ্প শিমুলের মাথায় হাত রাখে। শিমুল পুষ্পর চোখে তাকিয়ে থাকে, তার শ্বাস চলছে দ্রুত গতিতে। পুষ্পকে দু হাতের কাছে টেনে পুষ্পর পেটে নাক গুজে নেয়। পুষ্প কেঁপে ওঠে, একটু পেছাতে চাইলেও পেছাতে পারে না। শিমুলের হাতের বাঁধন ততক্ষণে শক্ত হয়েছে। পুষ্প ফিসফিস করে বলল, না। শিমুলের চোখে মুখে তৃষ্ণা। প্লিজ। পুষ্প কিছু বলার আগেই উত্তপ্ত ঠোঁটের ছোঁয়া গিয়ে লাগে তার কোমল উদরে। পুষ্প চোখ বন্ধ করে নেয়। শিমুল পরপর অনেকবার ঠোঁট ছুঁয়ে দিয়েছে। নাক ঘষে শিমুল ফিসফিস করে বলল, ভীষণ খারাপ হতে ইচ্ছে করে, সাথে তোমাকেও পাগল বানাতে ইচ্ছে করে। পুষ্প চুপ করে থাকে। শিমুলও আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। তারপর হঠাৎ করেই পুষ্পকে ছেড়ে বলে, তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও। পুষ্প অবাক হয়ে বলল, কেন? শিমুল পুষ্পর দিকে তাকায় না। এমনি যা বলছি করো না। পুষ্প চুপচাপ একটু দূরে দাঁড়ায়। মিনিট দুয়েক পরে শিমুল কাছে আসে। পুষ্প কিছু বুঝে ওঠার আগে পুষ্পকে কোলে নিয়ে নেয়, মাঠের মাঝে হাঁটে। আর তার দুষ্টু দুষ্টু কথা শুনে পুষ্প কিলকিল করে হাসে। সুন্দরী, বাড়ি নিয়ে নেই, তারপর না হয় তোমার পার্মানেন্ট শিক্ষক হব। আমার শিক্ষক লাগবে না। আমি তো বেতন দিব না, ফ্রি ফ্রি পড়াবো। আমি পড়বো না। আমি তো পড়াবো। শিমুল শব্দ করে হাসে। পুষ্প শিমুলের গাল ছুঁয়ে দেয়। এই পুরুষটা তার ভাবলেই বুকটা সুখে চিনচিন করে। শিমুল চাঁদের আলোয় অবাক হয়ে দেখে পুষ্প দুনিয়ার সবচেয়ে সুন্দর রমণী। নাকি সে ভালোবাসে বলে এটা মনে হয়, কে জানে। শুনেছে যার সাথে যার ভাব বিনিময় তাকে দুনিয়ার সবচেয়ে সুন্দর মনে হয়। দুজনে রাত 2টার দিকে বাড়ি যায়। বিছানায় শুয়ে পুষ্পর লজ্জায় মুখ ঢাকে। লোকটা আস্ত পাগল। সকালে শিমুল চোখ খুলে দেখে সুইটি তার বিছানায় শুয়ে আছে, গায়ে ওড়না নেই, সুইটির হাত তার গালে রাখা। শিমুল এক লাফে দাঁড়িয়ে যায়। সুইটি এখানে কেন? শিমুলের মাথা আউলিয়ে যায়। উচ্চস্বরে ধমক দিতে নিয়ে শুনতে পায় বাইরের চারপাশে এলাকার মেম্বাররা উপস্থিত হয়ে আছে। আস্তে করে বলল, তুই এখানে কেন? সুইটি বাঁকা হেসে বলল,
আদর নিতে এসেছি। শিমুল হাঁ করে তাকিয়ে থাকে। সুইটি উঠে বসে, চুল এলোমেলো, গায়ের ওড়না একপাশে রেখে এলোমেলো হয়ে বেরিয়ে গেল। মেম্বাররা তখন চেয়ারম্যানের সাথে আলাপ করছিল। শিমুলের রুম থেকে সাত সকালে এমন বেশি মুখে এমন লাজুক হাসি মাখায় এই মেয়ের বেরোনো দেখে সবাই অবাক। একজন বলল, চেয়ারম্যান সব আপন ছেলেরা বিয়ে হলো, তাহলে এসব কি করতো? ছি। সুইটি রুমে গিয়ে হাত পা ছুঁড়ে নাচে। পিসাকার আর আসমা বলে, কাজ হয়েছে? সুইটি চুল বাঁধতে বাঁধতে বলে, হবে না আবার? সবাই হা করেই তাকিয়েছিল। পেশাকার বিগলতে হয়ে হাসে। মজিব হাওলাদার ভোরেই বলেছিল গ্রামের গণ্যমান্য লোক আর মেম্বাররা আসবে। দুই জামাই বউ মিলে এই বুদ্ধি করে যে ওনাদের সামনে এমন কাজ করবে যে ওনারা খারাপ বলবে, আর কোনো একটা উপায় বের করে শিমুলের সাথে সুইটিকে বেঁধে দেবে। পেশাকার সুইটির মাথায় হাত বুলিয়ে বলে, তুই চিন্তা করবি না, শিমুলের রুমে তোকে পার্মানেন্ট থাকার ব্যবস্থা আমি করব। আচ্ছা। তারপর তিনজন বাইরের দিকে কান পাতে কে কি বলল এটা শোনার জন্য। শওকত চেয়ারম্যান তার আব্বার দিকে তাকায়। মুজিব হাওলাদারের মুখে চোরা হাসি, কিন্তু অবাক হওয়ার ভান ধরে আছে। গ্রামের এক প্রবীণ মাতব্বর বললেন, চেয়ারম্যান সাহেব, আপনি গ্রামে গণ্য মানুষ হয়ে যদি এই দৃষ্ট আপনার ঘরেই থাকে তাহলে কিভাবে হয়? শওকত এমন পরিস্থিতি আশা করেনি, তিনি আমতা আমতা করে। আর একজন বলে, আপনি থাকতে এসব অনৈতিকের কাজ কিভাবে হয়? রাবায়া চা নিয়ে আসে, আলতো করে হেসে বলল, ভাই সাহেব, তেমন কিছু না, আসলে ও আমার ননদের মেয়ে। আমি শিমুলকে ডাকতে পাঠিয়েছি। আপনারা এসেছেন, শিমুলের আসা উচিত, তাই ডাকলাম। আপনারা কি বলেন এসব? সুইটি তো শিমুলের বোন, আর আমার শিমুলের তো মিজান ভাইয়ের মেয়ের সাথে সপ্তাহখানেক আগে বিয়ে হয়েছে, জানেন হয়তো আপনারা। শওকত আর মুজিব হাওলাদার হাঁ করে রাবিয়ার কথা গেলে। মহিলার কত বড় সাহস, পুরুষের মজলিসে এসে গলা বাড়ায়। উপস্থিত সবাই রাবিয়ার কথা বোঝে। তখনই শিমুল বেরিয়ে আসে। সবার সাথে হালকা পাতলা কথা বলে সবাই প্রয়োজনীয় কথা বলে চলে যায়। শওকত হাওলাদার ফুঁসে রাবিয়ার কাছে যায়। বাহিরের মানুষের সামনে কথা বলার সাহস কই থেকে আসে? রাবিয়া শওকত হাওলাদারের দিকে তাকায়। সবসময় ভয় পেয়েছে, কিন্তু যখন ছেলের চরিত্র নিয়ে কথা হয় তার বাবার সামনে, যেখানে কি না বাবাই চুপ, তখন রাবিয়া চুপ থাকতে পারে না। আমার ছেলের চরিত্র নিয়ে কথা হচ্ছে, আর আমি চুপ থাকবো? তুমি বেশি বেড়ে গেছো। ছেলের ভালোর জন্য না হয় এতটুকু বাড়লাম। শওকত হাওলাদার আর কিছু বলার আগে শিমুল কাছে আসে, গম্ভীর গলায় বলল, আব্বা, পুষ্পকে আজকের মধ্যে বাড়ি আনবো, ব্যবস্থা করেন। শিমুলের কথা শুনে শওকত হাওলাদার চোখ পাকিয়ে তাকায়। এখন সম্ভব না। আপনার ভাগ্নি যে এসব অসভ্যতা আমি করছে দেখেন না, আমার বউ এনে দেন। পলাশ রুম থেকে বেরিয়ে নাস্তা খেতে যাচ্ছিল। ভাইয়ের কথা শুনে বলল, আব্বা, যেহেতু বিয়ে হয়ে গেছে আমাদের, মানুষ অন্য জায়গায় রেখে কী লাভ? বিড়াল চাচাকে বলে দিন আজকে সন্ধ্যায় আমরা যাব। পলাশের কথা শুনে শওকত হাওলাদার পলাশের দিকে তাকায়। এখন এসব সম্ভব না। শিমুল তেরা গলায় বলল, কেন? আজকের মধ্যেই পুষ্পকে ঘরে আনবো, আর এটাই ফাইনাল। ভাইয়া বুঝাও। পেশাকার এসে বলে, শিমুল ঠিকই তো বলেছি, তুই রাজি হয়ে যা। তারপর শিমুলের দিকে তাকিয়ে বলল, ভাই তুই টেনশন করিস না, আজকেই বউ আনা হবে। মুজিব হাওলাদার মত দেয়। সবাই যখন মত দিচ্ছে তখন শওকত হাওলাদার আর কিছু বলার রাস্তা পেলেন না। ছেলের পাগলামি ইতিমধ্যেই দেখেছে। ওই এক পয়সার মেয়ের জন্য তো আর ছেলের ক্ষতি কামনা করা যায় না। শিমুল তার যত্নে গড়া সৈনিক, পুষ্পের জন্য তো শিমুলকে হাতছাড়া করা যাবে না। পুষ্পকে না হয় এই বাসায় এনে শায়েস্তা করবে। শিমুলের দিকে তাকিয়ে মুচকে এসে বলল, তোর আম্মাকে নিয়ে শপিং করে আন, নতুন বউ তো আর এমনি এমনি আনা যাবে না। সবাই শওকতের কথা শুনে অবাক হয়। শিমুল হঠাৎ করে তার আব্বাকে জড়িয়ে ধরে। ধন্যবাদ আব্বা। শওকত মনে মনে পুষ্পকে নিয়ে ছক কষে, এমনভাবে খেলতে হবে যেন সাপু মরে লাঠিও না ভাঙে। তখনই ফোন করে মিজান শেখকে জানিয়ে দিলেন আজকে বউ নিতে আসবে। সুইটি ডাইনিংয়ে বসে আছে। শিমুল গিয়ে বলল, তোকে এক বদনা ধন্যবাদ। তুই সকালে এই কাজটা না করলে আমার বউ আনা আরও দেরি হতো। তুই সহজ করে দিলি। হ্যাঁ, আজকে আমার বিয়ে উপলক্ষে তোরে এক জোড়া স্পঞ্জের স্যান্ডেল কিনে দিই, বাথরুমে ব্যবহার করিস। আয় আয়। শিমুল এটা বলে তার আম্মাকে নিয়ে শপিংয়ে যায়। সুইটি নাক ফুলিয়ে তার নানুর দিকে তাকায়। পেশাকার চোখের ইশারায় সুইটিকে আশ্বস্ত করে। পলাশ আজকে একটু তাড়াতাড়ি কলেজে যাচ্ছে। সারা রাত ঘুম হয়নি, চোখ ভীষণ জ্বলছে। আজকে কলেজে তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে নিধি।
কালকে নিধিকেই প্রিন্সিপাল স্যারের সাথে দেখেছিল। নিধি বাংলা শিক্ষক হিসাবে জয়েন করেছে। নিধির আসার ব্যাপারটা পলাশ বেশ অবাক হয়েছে, সাথে প্রিয় কাজল চোখ দেখতে পেয়ে খুশিও হয়েছে। পলাশ এগিয়ে এসে কথা বলার চেষ্টা করছে, কিন্তু নিধি সবার সাথে কথা বলে বাসায় চলে গেছে। নিধিকে আবার দেখতে পেয়েই পলাশের হৃদস্পন্দন বেড়ে গেছে, বুকের আগুন তুষ পড়ে জ্বলছে দাও দাও করে। পলাশ সারা রাত ঘুমাতে পারেনি। কলেজে গিয়ে দেখে নিধি অফিস রুমে বসে আছে। নিধির সামনে যেতে পলাশের লজ্জা লাগছে, তারপরেও পলাশ সামনে এগিয়ে যায়। নিধির কাছে বসে বলল, কেমন আছো নিধি? নিধি কোনো কথা না বলে উঠে চলে গেল। পলাশ সেদিকে তাকিয়ে তার চোখ ছলছল করে ওঠে। সে কখনো কাউকে নিজের ব্যথাটা বোঝাতে পারল না। বুকের চাপা কষ্ট কেউ দেখল না। শিমুল পুষ্পর জন্য লাল টুকটুকে একটা শাড়ি কেনে। তার ফুলকে আজকে লাল রঙে দেখবে, যদিও কালকে দেখেছে, কিন্তু আজকে তো নিজের কাছে নিয়ে আসবে। শিমুলের বুকটা খুশিতে কেমন কেঁপে কেঁপে ওঠে। তার আম্মা আর তিয়াসকে নিয়ে শপিং শেষ করে। মিজান শেখের কাছে চেয়ারম্যান যখন মেয়ে নেওয়ার কথা বলে, তখন ওনার বুকটা কেঁপে ওঠে। ঘরের অবস্থা এখন এমন যে রোকসানা, মুন্নি, পুষ্প সবাই কাঁদছে। মিজার মেয়ের কাছে এসে বসে। মেয়েটা লেখাপড়ায় খুব ভালো। পুষ্পরও ইচ্ছা ছিল অনেক পড়বে। মিজান শেখও মানা করেনি, মেয়ের ইচ্ছা মতন পড়াবে বলে কত বিয়ের সম্বন্ধ নাকচ করেছে, তার ইয়াত্তা নেই। কিন্তু কি থেকে কি হয়ে গেল। যেই বাবা মেয়ের মাঝে নিজের মাকে খুঁজে পেত, সেই মেয়েকেই মেরেছে। এখন পুষ্পকে চেয়ারম্যান বাড়িতে নিয়ে যাবে বলাতে মিজান শেখের কলিজায় কামড় ওঠে। মেয়েটাকে যে খুব ভালোবাসে। পুষ্পর দিকে তাকিয়ে পুষ্পর মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু কিছু বলতে পারে না। কান্নায় গলা আটকে আসে। বাবার স্পর্শ পেয়ে পুষ্পর ঠোঁট উল্টে কেঁদে দেয়। এটা ঠিক তার মন শিমুলের কাছে যেতে চায়, সব সময় শিমুলের সান্নিধ্যে থাকতে চায়। কিন্তু এখন যখন বাবা মাকে ছেড়ে যাবার কথা এসেছে, পুষ্পর বুকটা পুড়ছে। মিজান শেখ উঠে চলে যায়। বিয়ে যেহেতু হয়ে গেছে, আর অভিমান রেখে কি হবে? মেয়ে তো শ্বশুরবাড়ি পাঠাতেই হবে। ওনারা সন্ধ্যায় আসবে। মিজান শেখ আয়োজনে লেগে পড়ে। সন্ধ্যার দিকে শিমুল গাড়ি নিয়ে আসে। আসার আগে অবশ্যই বাসর সাজিয়ে এসেছে। তিয়াসের এই নিয়ে কি হাসাহাসি। শালা, কেউ কি নিজের বাসা নিজে সাজায়? শিমুল যখন সাজাতে ব্যস্ত, হেসে এসে বলল, বিয়ে একবার, বাসরও একবার। নিজের মতো না সাজালে দেখি তৃপ্তি আসবে না। সবাই কি ভাববে এটা ভাবতে গেলে তো হবে না। আমার ফুলকে আমি ফুলের রাজ্যে এনে বসাবো। সাজানো শেষ হলে তিয়াস শিমুলের হাসি খুশি মুখের দিকে তাকিয়ে থাকে। ভালোবাসা পূর্ণতা আসলেই সুন্দর। রাত 9টার দিকে পুষ্পকে নিয়ে আসা হয়। রোকসানা কেঁদে জ্ঞান হারিয়ে ফেলেছে। আহা, মেয়েটাকে কত মেরেছে, কত মন্দ কথা বলেছে, এখন তো চলে যাচ্ছে। পুষ্পর অবস্থা খারাপ। গাড়িতে শিমুল পুষ্পর মাথা টেনে তার কাঁধে নেয়। শিমুল হাসে, ফিসফিস করে বলে, আমার কাছে যাওয়ার জন্য যে তুমি এত কান্না করবে আমি জানতামই না। পুষ্প কিছু বলে না। বাবা মাকে ছেড়ে এসেছে, মন খারাপ লাগছে। পুষ্প চুপ থাকা দেখে শিমুল বলল, আচ্ছা কেঁদো না, তুমি কাঁদলে ভালো লাগে না। পুষ্প চারিদিকে তাকায়। সব সময় বাহির থেকে চেয়ারম্যান বাড়ি দেখেছে, কখনো ভিতরে আসেনি। আজকেই প্রথম ভিতরে আসলো। পুষ্পর মনে হলো যে যতটা ভেবেছে শিমুলটা তার থেকেও বেশি ধনী। কেন জানি চারিদিকে এত দামি জিনিসপত্র দেখে পুষ্পর হাঁসফাঁস লাগে। সেদিন তো ভেবেছিল মরেই যাবে, সব শেষ। কিন্তু আজকে সে এই বাড়ির বউ। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। পুষ্পর মনে পড়ে তার মা বলতো বিয়ের দিন রাতে বৃষ্টি হলে নাকি বউ ভাগ্যবতী হয়। পুষ্পও কি ভাগ্যবতী? সে তার ছোট্ট এই জীবনে শিমুলকে পেয়েছে। এর চেয়ে বড় ভাগ্য আর কী হতে পারে? পুষ্প একা ড্রয়িং রুমে বসে আছে। আশেপাশে কেউ নেই। কেউ নেই বললে ভুল হবে, একটা 15 বছরের মেয়ে ঘুরঘুর করছে। পুষ্প আগে রাস্তায় এই মেয়েকে একবার দেখেছিল, কিন্তু পরিচয় জানে না। পুষ্পর মনটা শুধু শিমুলকে খোঁজে। একবার হেসে মুচকি হেসে ফিসফিস করে বলে গেছে একটা মিটিং আছে, যেতে হবে। জরুরি নয় তো আজকে শিমুলকে কেউ নড়াতে পারতো না। এই মানুষটাকে দেখলেই শান্তি লাগে। রাবিয়া এগিয়ে আসে, পুষ্পর কাছে বসে পুষ্পর হাত ধরে। মেয়েটাকে তার ভীষণ পছন্দ হয়েছে। প্রথম বউ বলেই কিনা পুষ্পকে খুব আপন লাগছে। পুষ্প, আমি শিমুলের মা। পুষ্প রাবিয়াকে চেনে, তারপরেও পরিচয় দেওয়াতে সালাম করে। রাবিয়া আলতো হেসে গলার হার খুলে পুষ্পকে পরিয়ে দেয়। তুমিও আমাকে মা বলে ডাকবে পুষ্প। আমার মেয়ে নেই তো, মেয়ের মুখে মা ডাক শোনার খুব ইচ্ছে। তুমি কথায় কথায় আমাকে মা বলবে, ঠিক আছে?
ওনার কথর ধরনে পুষ্পর চোখ ভিজে ওঠে। আসলেই ওনার থেকে স্নেহের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ওনার চাহনিতে কেমন আপন আপন ছোঁয়া, কথায় চেয়ে আছে সরলতা। ঠিক আছে মা। শিমুল, আর তোমার কি অবস্থায় বিয়ে হয়েছে তা তো জানোই। পরিবারের বাকি সবার মেনে নিতে একটু সময় লাগবে। তাদের কোনো কথাই তুমি কষ্ট পেও না। কোনো সমস্যা হলে আমাকে বলবে। জি আচ্ছা। ফুলি তখন আসে, রাবিয়ায় পরিচয় করিয়ে দেয়। পুষ্প, এ হলো ফুলি, আমার আরেক মেয়ে। আমাকে সব কাজে খুব সাহায্য করে, তোমাকেও সাহায্য করবে। ফুলি গদগদ হয়ে বলল, ভাবি আপনার কথা কত শুনছি। ভাইজানে ঠিক কইছে, আপনি হ্যাচাই পরীর মতো। পুষ্প হাসে। এই মেয়েটা সে কখন থেকে ঘুরঘুর করছে, এতক্ষণে কথা বলল। রাত 12টায় পুষ্পকে শিমুলের রুমে পাঠানো হয়। পুষ্প রুমে ঢোকার পরে শিমুল দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। পুষ্প অবাক হয়ে পুরো রুম দেখছে। ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো যে মুগ্ধ না হয়ে থাকা যায় না। সে শিমুলের দিকে ফেরে, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপর ফিক করে দুজনেই হেসে ফেলে। শিমুল এগিয়ে আসে, পুষ্পর হাত ধরে বলল, আমার ফুলকে ফুলের রাজ্যে না আনলে তো ভীষণ বাজে লাগতো। পুষ্প হাসে। তার এত সুখ সুখ লাগছে, সুখে বুকটা চিনচিন করে উঠছে। পছন্দ হয়েছে? পুষ্প মাথা দুলিয়ে বলল, হয়েছে। এই রুমটা তোমার, এই রুমে এখন থেকে তোমার রাজত্ব চলবে। তারপর পুষ্পর দিকে কিছুটা ঝুঁকে নিজের বুকে হাত রেখে বলল, মানুষটার উপরেও তোমার রাজত্ব বহাল থাকবে। পুষ্প শিমুলের চোখের দিকে তাকিয়ে থাকে। শিমুলের দিকে তাকালেই পুষ্পের বুকটা সুখে ব্যথা করে। এই যেন এখন পুষ্প দম বন্ধ হয়ে আসছে। শিমুলের ঠোঁট টিপে হাসিটাও খুব শান্তি দিচ্ছে। আজকে সেই পুরোপুরি শিমুলের। বদ্ধ রুমে একা শিমুলের কাছে এসে পুষ্প সারা শরীর শিরশির করে কেঁপে ওঠে। শিমুলের কেমন অনুভূতি হচ্ছে এটা বোঝানো সম্ভব না। সেই ফুলকে জয় করে তার ঘরে নিয়ে এসেছে। পুষ্পের হাতের কাঁপন টের পেয়ে শিমুল হাসে। আচ্ছা, তার ফুল বউ তাহলে বরকে ভয় পাচ্ছে? শিমুল আরেকটু ভয় দেখাতে পুষ্পকে খাটে বসিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, একটু অপেক্ষা করো। তারপর বাথরুমে ঢোকার আগে পুষ্পর দিকে তাকিয়ে ঠোঁট কামড়িয়ে হাসে। আজকে তো তুমি শেষ ফুলরানী। শিমুলের কথা শুনে পুষ্পর হাত পা সার হয়ে আসছে। এতদিন যদিও শিমুল কাছাকাছি এসেছে, কিন্তু পুষ্পর এই বিশ্বাস ছিল যে শিমুল কিছুই করবে না। কিন্তু আজকে পুষ্প শিমুলকে মোটেই বিশ্বাস করতে পারছে না। দুষ্টু দুষ্টু চোখের চাহনি, আর এখন এই কথাটা শোনার পরে তার আরও ভয় লাগছে। শিমুল ফ্রেশ হয়ে ট্রাউজার পরে বের হয়। তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ড্রেসিং টেবিলের আয়না গিয়ে দাঁড়ায়। পুষ্প শিমুলের আদল গা দেখে হাঁ করে তাকিয়ে থাকে। পুষ্পর বুকে কালো পশম যেন সুন্দর দ্বিগুণ করে দিয়েছে। পুষ্পর ইচ্ছা করে ছুঁয়ে দিতে। শিমুল মুচকে হাসি সমেত দুষ্টু দুষ্টু চাহনি দেখে আবার মনের ভয় মাথা নেড়ে ওঠে। শিমুল গায়ে বডি স্প্রে করে আয়না দিয়ে পুষ্পকে দেখে। পুষ্পর লজ্জা মাখা ভিতর চাহনি দেখে বলল, সুন্দরী কি আমাকে ভয় পাচ্ছে? পুষ্প কিছু বলে না। এই এত এত চেনা শিমুলকে এত ভয় লাগছে কেন? পুষ্পর লজ্জাও যেন আজকে প্রতিযোগিতা দিয়ে বাড়ছে। শিমুল আলমারি খুলে হ্যাঙ্গার থেকে গেঞ্জি নেয়, গায়ে দিয়ে বিছানায় বসে। পুষ্প মাথাটা নিচু করে ফেলে। তার যে লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। শিমুল তাকিয়ে থাকে। পুষ্পর লজ্জা মাখা চাউনি দেখতে ভালো লাগছে। বাইরে ঝিরঝিরি বৃষ্টি হাতের নাগালে প্রিয় রমণী শিমুলের নিষিদ্ধ ইচ্ছার তাকে জ্বালিয়ে পুড়িয়ে বারবার ফুসলিয়ে দেয়। শিমুলের সারা শরীর কেমন কাঁপন ধরে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে পুষ্পর হাত ধরে মুখোমুখি বসে। মোলায়েম গলায় বলল, বৃষ্টির রাত, একা ঘর, সাথে শিমুল ফুল, আজকে হয়ে যাক কিছু ভুল। পুষ্প তো ভুলেরই ভয় পাচ্ছিল। পুষ্পর পেট কেমন ব্যথা করে ওঠে। আজকে কি তার মরণ হবে? পলাশ পিছনে শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। শিমুল তার 4 বছরের ছোট। বড় ভাই আগে বিয়ে করার কথা থাকলেও পলাশ বিয়েতে কখনো রাজি হয়নি। তার তো নিধিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে ইচ্ছা করেনি। শিমুলের বিয়েতে আজকে কেন জানি খুব লজ্জা লাগছিল। শিমুল কত খুশি মনে শপিং করছে, ফুল কিনে নিজে হাতে বাসর সাজিয়েছে। এসব দেখে নিজের অজান্তেই পলাশের বুকটা পুড়ছে। সে মোটেও শিমুলকে হিংসা করেনি, বরং এসব দেখে বারবার নিজের প্রতি ঘৃণার পরিমাণটা বেড়েছে। সে যে কাপুরুষ ছিল এটা বারবার মনে পড়ে। নিধির সাথে বিয়ে হলেও কি পলাশ এমন খুশি হতো?
খুশি তো হতোই, কিন্তু শিমুলের মতো তা প্রকাশ করতে পারতো না। এই শান্ত স্বভাব, লাজুকতা এগুলোর সুযোগ নিয়েই শওকত হাওলাদার নিধিকে দূরে সরিয়ে দিয়েছে। নিধি এখন পলাশকে দেখেও কথা বলে না। আচ্ছা, নিধি কেন এই কলেজেই জয়েন করেছে? পলাশের থেকে বদলা নিতে?